হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির। অনেক দিন ধরে আসলে ভিডিও দিচ্ছি না, ডিউ টু পার্সোনাল ইস্যু। আসলে আমি কানাডার ভিসা পেয়েছি, সো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমি একটু বিজি ছিলাম। সো সেজন্য আসলে কোনো ভিডিও দিতে পারিনি রিসেন্টলি আপলোড, সরি ফর দ্যাট। বাট আজকে একটা নতুন করে ভিডিও, এবং আজকের ভিডিও বিষয় হচ্ছে রিসেন্ট ওআইটিসি সম্পর্কে। অর্থাৎ রিসেন্টলি দেখা যাচ্ছে যে ওআইটিসি রেজাল্ট দিচ্ছে না। যদি দেখা যায় যে ওআইটিসি থেকে 5 পায়, অর্থাৎ স্পিকিং এ 5 পাওয়ার পরে রেজাল্ট পাচ্ছে না, আবার অনেকেই আসলে স্পিকিং এ 5 পাওয়ার পরে রেজাল্ট পাচ্ছে। এর কারণটা কি, এবং এই কারণটা আসলে আজকে বিশ্লেষণ করব, এবং ওআইটিসি স্পিকিং এ আসলে মেইনলি কি সমস্যার কারণে আসলে আমাদের রেজাল্টটা আসে না, সেই সমস্যাগুলো আসলে উদ্ঘাটনের চেষ্টা করব। সো ভিডিওতে প্রথমে আসলে কথা বলে নেওয়া উচিত আসলে কেন আসলে রেজাল্টগুলো উইথহেল্ড করা হয়। সো রেজাল্টগুলো উইথহেল্ড করার মেইন কারণটা হইতেছে যে যদি 3 লেভেল ওআইডি একটা লেভেল আছে, ওআইটিসি লেভেলের 3টা লেভেল, অর্থাৎ কেউ যদি স্পিকিং এ 6 পায় এবং তারপর যদি আবার এই লিসেনিং এ 9 পায় এবং রিডিং এ যদি আবার 11 পায়, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে তার রেজাল্টটা উইথহেল্ড করা হয়। কারণ হইতেছে যে এখানে যদি 3 লেভেল, অর্থাৎ কেউ যদি 6 পায় তাহলে তাকে রিডিং লিসেনিং এ 9 পেতে হবেই, এটা ম্যান্ডেটরি। আবার যদি কেউ 8 পায় তাহলে তাকে আবার স্পিকিং এ 5 পেলেও কিন্তু রেজাল্ট আসবে। সো সেক্ষেত্রে সে 3টা লেভেল, অর্থাৎ 3 লেভেলের বেশি যদি কোনো ডিফারেন্স দেখা যায়, সেক্ষেত্রে আসলে রেজাল্টটা উইথহেল্ড করে। তারা আসলে রিপোর্টটা আসলে তারা দিয়ে থাকে। অর্থাৎ কেউ যদি 5 পাওয়ার পরে যদি তার বাকি 3টা মডিউলে, অর্থাৎ এই রিডিং লিসেনিং এবং রাইটিং এ যদি তার 6 থাকে বা 7 থাকে, তখনই আসলে রাইটিং এই 3টা মডিউলে যদি সমানভাবে বা 6, 7 এবং 8 এবং 5 থাকে, তখনই আসলে রেজাল্টটা দেওয়ার একটু সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে সেখানে 3টা ওআইডি লেভেল 3টা পর্যন্ত, অর্থাৎ 3 বেশি যদি বেশি ডিফারেন্স হয়, তখনই আসলে তারা আসলে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে রেজাল্টটা উইথহেল্ড করা হয়। সেক্ষেত্রে তুমি যে কোচিংটা চুজ করবে বা যে কোচিং এ দেবে, সেক্ষেত্রে আসলে তুমি আগে কনফার্ম হয়ে যাবে ভাই আমার আমার স্পিকিং লেভেলটা 5 লেভেলের বা 6 লেভেলের। সো আমাকে আসলে 6 বা 7 এর উপরে আমার রেজাল্ট না আসাই ভালো, 7 বা 8 এর ভিতরে রাখার চেষ্টা করা। তো সেক্ষেত্রে আসলে রেজাল্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এই স্ট্র্যাটেজিটা ফলো না করলে এখন আসলে সবারই রেজাল্ট উইথহেল্ড করতেছে। সো উইথহেল্ড করার আসলে মেইন রিজনটা হইতেছে 3 লেভেল, অর্থাৎ 3 লেভেল পর্যন্ত আসলে তোমার কার্যকর হবে। 3 লেভেলের বেশি যদি হয় তাহলে, আবার 3 লেভেলের বেশি বা সমান হলে তখনই আসলে উইথহেল্ড হওয়া করে। তারপর হইতেছে স্পিকিং এ ভালো করার পরে অনেক সময় দেখা যায় যে 2 দিয়ে দেয়, 1 দিয়ে দেয়, 3 দিয়ে দেয়। এর মেইন কারণটা কি? সো মেইন কারণটা হচ্ছে যে আমাদের স্পিকিং এর প্রেজেন্টেশনটা। সো প্রেজেন্টেশনে আসলে প্রেজেন্টেশনটা আমি মেমোরাইজ করে বা আমি খুব ভালোভাবে ফ্লুয়েন্টলি বলতে পারি, তারপরেও কেন আসলে বলি বা আমার কোনো ভুল হয় না, আমি একবারে হুবহু যে স্ক্রিপ্ট আমার কোচিং সেন্টার থেকে দেওয়া হয় বা আমি নিজে মেক করে যে স্ক্রিপ্টটা রেডি করে, তারপর ভিত্তি করেই তো আমি আইটিসি স্পিকিং প্রেজেন্টেশনটা দিই। তারপরেও কেন আসলে আমার রেজাল্ট স্পিকিং প্রেজেন্টেশনের উপরেই কেন ভিত্তি করবে? তার মেইন কারণ হচ্ছে আমাদের স্পিকিং লেভেল। যেমন দেখা যায় যে স্পিকিং লেভেল, অর্থাৎ পার্ট 1 এ আমাদের যদি কোনো কোয়েশ্চন করা হয়, তখন আসলে কিন্তু আমরা সামহাও একটু স্মুথলি আনসার দিতে পারি। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্ট্রাগল করে, বা পার্ট 3 তে যখন আমাদের কোয়েশ্চন করে তখন কিন্তু অনেক স্ট্রাগল করে কোয়েশ্চন গুলো আনসার দিতে হয়, নিজ থেকে মেক করে, বা পার্ট 4 এ গিয়ে আমাদের নিজ থেকে মেক করে, সো স্ট্রাগল করে। বাট পার্ট 2 তে কি করা যায়, যে দেখা যায় পার্ট 2 তে আমরা অনেক স্পিডে অনেক ভালোভাবে কোনো এরর ফ্রি করে বলে যাই। সো এখানে প্রেজেন্টেশনটা হচ্ছে প্রেজেন্ট করা, তখনই তারা মনে করে যে না তুমি কোনো মুখস্থ করছো বা কি করছো। সো তোমাদের কাজ হচ্ছে যে প্রেজেন্টেশনটা বলার সময় চেষ্টা করবে যে নিজের পার্সোনাল বা নিজেকে একটু প্রেজেন্ট করা, এবং একবারই স্মুথলি না বলা, একটু পোজ দেওয়া, একটু যেখানে আসলে একটু জোর দেওয়া, কথা বলা দরকার সেখানে একটু জোর দেওয়া। যেমন পার্ট 1 এ তুমি যেরকম কথা বলো, বা পার্ট 3 তে যেরকম কথা বলো, বা পার্ট 4 এ যেরকম কথা বলো, এরকম একটু সিমিলার ধরনের একটা মেইনটেইন করে রাখা, তাহলে দেখা যাবে রেজাল্ট আসার সম্ভাবনা বেশি। কারণ অনেকেই দেখা যায় যে স্পিকিং ভালো তারপর রেজাল্ট পায় না। কারণটা হইতেছে এটা যে দেখা যায় যে পার্ট 3, পার্ট 4 এবং পার্ট 1 এর তারা একরকম স্পিকিং করে, পার্ট 2 তে গিয়ে অন্যরকম স্পিকিং করে। সো এটা একটা ম্যাক্সিমাম কেস। যখন তোমার পরে আগামী পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখবে, যে তোমার প্রেজেন্টেশনটা রেডি করার সময় নিজেকে ইনভলভমেন্ট রাখা, এবং নিজেকে ইনভলভমেন্ট বা নিজেকে প্রেজেন্ট করা বা নিজের কথা বলা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ তখনই করি যখন আমরা আসলে আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল গুলো অ্যাড করি। সো চেষ্টা করবে যে রিয়েল লাইফ এক্সাম্পল গুলো যত বেশি সম্ভব তত বেশি অ্যাড করা, তাহলে দেখবে যে তুমি খুব সহজে আনসার দিতে পারতেছো বা খুব সহজে প্রেজেন্ট করতেছো। সো এই জিনিসটা আসলে তোমার পরীক্ষা দিবে সবচেয়ে বেশি মনে রাখার দরকার। এই জিনিসটা আসলে আমরা অনেকেই মনে রাখি না, এবং এই কারণেই আসলে আমাদের রেজাল্টটা আসে না।
তারপর পার্ট 3 তে আমাদের ভুলটা কি হয়ে থাকে? তো পার্ট 3 তে ভুলটা হয়ে থাকে যে পার্ট 3 তে আসলে আমরা অ্যানালাইসিস করি না। সো এখন আগে একটা সময় ছিল, যেমন আমি যদি কথা বলি 3 মাস আগের কথা বা 4 মাস আগের কথা, তখন আসলে তারা জেনারেল বেসিস কোয়েশ্চেন করতো। যেমন যদি সিটি রিলেটেড যদি এসেটা থাকতো, তাহলে সিটি রিলেটেড এসে থাকতো তখন কি ধরনের কোয়েশ্চেন করতো? হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ সিটি, বা what are the disadvantages of living in a rural area? Do you prefer to live in a rural area or city area? So এই ধরনের কমন কোয়েশ্চন করতো আগে, বাট এখন কি হয়েছে যে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন তারা ডে বাই ডে আপডেট করতেছে। তো এখন দেখা যায় যে তারা কোয়েশ্চন করে কি রকম, যে তারা কোয়েশ্চন করে যে আসলে তুমি একটা ওয়ার্ড লিখছো, ওয়ার্ডটার মিনিং কি? যেমন তুমি একটা ওয়ার্ড দিছো ফ্রেসিং বেনিফিটস, তো ফ্রেসিং এর অর্থটা কি? ফ্রেসিং এর অর্থ তুমি কেন এই ফ্রেসিং শব্দটা এখন ব্যবহার করলা? একটা তুমি কি অন্যরকম এই ফ্রেসিং দিয়ে কি তুমি কোনো ধরনের সেন্টেন্স মেক করতে পারবে? এরকম কোয়েশ্চন গুলো করে থাকে। বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি, তুমি কেন ইকোলজিক্যাল ডাইভার্সিটি এখানে ইউজ করছো? হোয়াই ডিড ইউ মেনশন ইকোলজিক্যাল ডাইভার্সিটি? ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দ্য ইকোলজিক্যাল ডাইভার্সিটি? বা এই ক্যান ইউ মেক অ্যানাদার সেন্টেন্স বাই ইউজিং দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ডাইভার্সিটি? এই ধরনের কোয়েশ্চন গুলো করে থাকে। কিন্তু এখন আসলে আর জেনারেল বেসিসে কোনো কোয়েশ্চন করে থাকে না যে কি তোমার যদি এখন অ্যানিমাল টেস্টিং এসে হয় থাকে, তাহলে হোয়াই অ্যাকচুয়ালি অ্যানিমাল টেস্টিং শুড বি ব্যান্ড। এরকম কোয়েশ্চন গুলো আসলে এখন খুব কমে গেছে। করে না বাট অনেক টিচারই করে, বাট এই ধরনের ধরনগুলো অনেক কমে গেছে। এখন আসলে একটু তারা টাফ করতেছে। তো এখন দেখা যায় যে এই কোয়েশ্চন গুলো আসলে এরা এখন করে থাকে না। এখন আসলে তারা ওয়ার্ড বাই ওয়ার্ড কোয়েশ্চন গুলো বেশি করে থাকে। তো সেজন্য আসলে তোমাদের রিসার্চ করতে হবে, তো প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে বোঝার চেষ্টা করা, নিজে না বুঝলে কোচিং সেন্টারে গিয়ে বুঝে আসা। কোচিং সেন্টারে না বুঝলে তোমার পরিচিত যদি কোনো ভালো একজন ইংলিশে ভালো থাকে, তার কাছে বুঝে নেওয়া যে আসলে জিনিসটা কি, বা এই জিনিসটা আসলে কিভাবে অর্গানাইজড হয়, বা কিভাবে আসলে কথা বলতে হয়, তো এই জিনিসটা কেন ইউজ করছে, বা এসেটা আসলে কোন অংশ কি, এইভাবে ইন ডিটেলস জিনিসটা বোঝার চেষ্টা করা। ইন ডিটেলস জিনিস বুঝলে তাহলে তুমি খুব ইজিলি আনসার দিতে পারবে। তুমি না বুঝে শুধু কিছু ভোকাবুলারি গুগল থেকে তুমি নোট করে করে মেক করলা, তারপর যদি একটু উল্টে কোয়েশ্চেন করে, তখনই আর বলতে পারবে না। সো জিনিসগুলো আসলে বুঝে পড়ার চেষ্টা করা, বুঝে নিজে রেডি করা, নিজে না পারলে অন্যের সাহায্য নেওয়া। অন্যের সাহায্য বলতে আমরা কি বলি, যে মনে করি যে অন্যকে দিয়ে টাকা দিয়ে করিয়ে নিজে মুখস্থ করে ফেলি। এরকম করলে কিন্তু আসলে ভাই আপনারই বেনিফিট না। আপনি যখন নিজে ইনভলভমেন্ট থাকবেন, একজন মানুষের সামনে গিয়ে ও বুঝিয়ে দেবে, তারপর নিজ থেকে যখন লেখার চেষ্টা করবে, তখন কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হবে। তুমি আরো ভালোভাবে বুঝবে বা আরো ভালোভাবে লিখতে পারবে। সো তুমি বলতে পারবে। সো আমরা আসলে কি করি যে আমরা আসলে মনে করি যে টাকা দিয়ে দিলে সবই হয়, আসলে টাকা দিয়ে সব হয় না ভাই। সো একটু নিজ থেকে চেষ্টা করতে হবে, নিজ থেকে একটু গুছাতে হবে, নিজ থেকে একটু রেডি করতে হবে। এবং পার্ট 4 এর জন্য আসলে আমি আপকামিং কয়েকটা ভিডিও দেবো। পার্ট 4 এ আসলে তোমরা ভেরি সুন রিসেন্ট যে পিকচার গুলো আসছে তার উপর ভিত্তি করে আসলে আমি ভিডিও মেক করার চেষ্টা করবো। টিল দেন আল্লাহ হাফেজ, সি ইউ ভেরি সুন।